ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য আপকামিং যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার পলিটির প্রিভিয়াস ইয়ার সেট 2টা নিয়ে এসেছি। আশা করি এই সেটগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারের সেটগুলো তোমাদের আপকামিং মিসলেনিয়াস পরীক্ষায় খুবই উপকারে আসবে। এবং আমার যেসব বন্ধুরা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ না তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখো, কারণ এই কোশ্চেনগুলো সে পিএসসি মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, গ্রাম পঞ্চায়েত, যে কোনো পরীক্ষাতেই কিন্তু তোমাদের খুবই উপকারে আসবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পারলে চ্যানেলটাকে শেয়ার করো, খারাপ লাগলে ডিসলাইক করো, কমেন্টে জানিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার পরের ভিডিওটা করতে কিন্তু আমাকে ইন্সপায়ার করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে ভারতে প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1947, অপশান 2 1950, অপশান 3 1952, অপশান 4 1956। সঠিক উত্তর কী হবে? 1952 সালে। আচ্ছা, এই সম্বন্ধে নোট দেখো, 1951 সালের 25শে অক্টোবর থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, তোমাদের অপশানে যদি এরকম থাকে যে 1947-48, 1949-50, 1951-52 এরমভাবে দুটো বছর দেওয়া থাকে, তখন কিন্তু 1951-52টাই সঠিক উত্তর হবে, কারণ 1951 সালের 25শে অক্টোবর থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, তখন প্রাপ্তবয়স্কদের ন্যূনতম বয়স কত ছিল? 21 বছর। আচ্ছা, 1988 সালের 61 নম্বর সংবিধান সংশোধন অনুযায়ী ভোটারদের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। এটা আমি আগেও দিয়েছি তোমাদের ফুড এসআইয়ের নোটগুলো যখন দিয়েছিলাম। তা এটা কততম ধারা সংশোধন করা হয়েছে? সেটাতে 326 নম্বর ধারা সংশোধন করা হয়েছে। আর কত সাল থেকে বলবৎ হয়েছে? 1989 সালের 28শে মার্চ এটি বলবৎ করা হয়েছে। আগে প্রাপ্তবয়স্কদের ন্যূনতম বয়স ছিল 21 বছর। আর 1988 সালের 61 নম্বর সংবিধান সংশোধন অনুযায়ী 326 নম্বর ধারার সংশোধন করে প্রাপ্তবয়স্কদের বয়স, ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। আর এটা বলবৎ হয় 1989 সালে। প্রথম নির্বাচন কমিশনার কে ছিল? সুকুমার সেন। 2024 নির্বাচন যেটা হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা জানো। এটা কততম নির্বাচন? 18তম সাধারণ নির্বাচন। বর্তমান নির্বাচন কমিশনার কে? রাজীব কুমার। আচ্ছা, প্রথম যে সাধারণ নির্বাচনটা হয়েছিল, কটা আসনে ভোট হয়েছিল? 489টা আসনে। কটা দল অংশগ্রহণ করেছিল? 53টি দল অংশগ্রহণ করেছিল। আর কংগ্রেস কটা আসনে জয়যুক্ত হয়েছিল? 364টি আসনে জয়যুক্ত হয়েছিল কংগ্রেস। এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে তোমাদের, যে প্রথম সাধারণ নির্বাচনে কটা আসনে ভোট হয়েছিল আর কংগ্রেস কটি আসনে জয়যুক্ত হয়েছিল। তখন এই দুটো খুব ভালো করে মনে রেখেছে। 489টি আসনে ভোট হয়েছিল আর 364টি আসনে জয়যুক্ত হয়েছিল কংগ্রেস। আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, সংবিধানের 1 নম্বর ধারা ভারতকে কী হিসাবে বর্ণনা করে? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 যুক্তরাজ্য, অপশান 2 রাজ্যগুলির সংঘ, অপশান 3 যুক্তরাষ্ট্র, অপশান 4 উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর কী হবে? রাজ্যগুলির সংঘ বা ইউনিয়ন অফ স্টেটস। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা বিলুপ্তিকরণ নিচের কোনটির সঙ্গে যুক্ত? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সাম্যের অধিকার, অপশান 2 শোষণের বিরুদ্ধে অধিকার, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, অপশান 4 স্বাধীনতার অধিকার। এগুলো যেন সবই মৌলিক অধিকার। তাই যে অস্পৃশ্যতা বিলুপ্তিকরণ, এটা কী মৌলিক অধিকার? এটা সাম্যের অধিকার। সঠিক উত্তর কী হবে? সাম্যের অধিকার। আর সাম্যের অধিকারগুলো 14 থেকে 18 নম্বর ধারার ভেতরে বিবৃত আছে, তোমরা জানো। আর অস্পৃশ্যতা বিলুপ্তিকরণ যদি পার্টিকুলারলি তোমাদের আর্টিকেল ওয়াইজ জানতে চাওয়া হয় যে অস্পৃশ্যতা বিলুপ্তিকরণ বা আনটাচেবিলিটি কোন আর্টিকেলে বলা আছে, তখন হবে 17 নম্বর ধারা বা 17 নম্বর আর্টিকেলে বলা আছে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মহান ঘোষণা, অপশান 1 একটি মহান ঘোষণা, অপশান 2 আইনগতভাবে প্রয়োগীয়, অপশান 3 সংবিধানের একটি অংশ, অপশান 4 সংবিধান বোঝার চাবিকাঠি। সঠিক উত্তর কী হবে? সংবিধান বোঝার চাবিকাঠি। এই সম্বন্ধে নোট দেখো। এই যে প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনাটা যুক্ত হয়েছে, এটা কোন দেশ থেকে অনুসৃত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে অনুসরণ করা হয়েছে। 1947 সালের 22শে জানুয়ারি প্রস্তাবনাগুলি অনুমোদিত হয়। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। আর 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়। আর 1976 সালে 42তম সংশোধন দ্বারা প্রস্তাবনাতে 3টে শব্দ যুক্ত হয়: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি। এগুলো আগেও দিয়েছি, আর একবার তোমাদের দিয়ে রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের সংবিধান গঠিত হয় মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ব্রিটিশ পার্লামেন্ট, অপশান 2 গণপরিষদ, অপশান 3 তখনকার প্রাদেশিক আইনসভার সদস্য, অপশান 4 ভারতের জনগণ। সঠিক উত্তর কী হবে? গণপরিষদ। ভারতের সংবিধান কার দ্বারা গঠিত হয়? গণপরিষদ।
আর 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক এই সংবিধান গৃহীত হয়েছিল, আর 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়। এছাড়া গণপরিষদ সম্বন্ধে তোমাদের প্রচুর নোট দিয়ে রেখেছি, তাই জন্য আর নোট দিইনি। সভাপতিকে কি খসড়া কমিটির সভাপতি এগুলো তোমরা সবাই জানো, আমি নোট দিয়েও রেখেছি, তোমরাও জানো। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। স্বাধীনতার অধিকার কততম ধারায় স্বীকৃত? স্বাধীনতার অধিকার কততম ধারায় স্বীকৃত? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 14 নম্বর ধারা, অপশান 2 19 নম্বর ধারা, অপশান 3 21 নম্বর ধারা, অপশান 4 15 নম্বর ধারা। সঠিক উত্তর কী হবে? 19 নম্বর ধারা। তাহলে এই যে স্বাধীনতার অধিকার কততম ধারায় স্বীকৃত? 19 নম্বর ধারায় স্বীকৃত। সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারাতে স্বাধীনতার অধিকারগুলি সংরক্ষিত আছে। আর এই যে 21 নম্বর ধারা, এটাও কিন্তু এটা স্বাধীনতার অধিকারেরই একটা অংশ। 21 নম্বর ধারাটি ব্যক্তি ও জীবন ও ব্যক্তির অধিকার নিশ্চিত করে। আর 2002 সালে 86তম সংবিধান সংশোধন অনুযায়ী 21-এর এ ধারাটি যুক্ত হয়েছে, যেটি 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করে। খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো। এখানে কিন্তু তোমাদের জানতে চেয়েছে যে স্বাধীনতার অধিকার কততম ধারায় স্বীকৃত, তখন কিন্তু সঠিক উত্তর 19 নম্বর ধারাই হবে। আর 21 নম্বরটা কিন্তু তোমাদের যখন জানতে চাইবে যদি জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার কোন ধারা নিশ্চিত করে, তখন কিন্তু সঠিক উত্তর 21 নম্বর ধারাটি হবে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ভারতের জনগণ, অপশান 2 সংসদের সদস্য এবং রাজ্য বিধানসভার সদস্য, অপশান 3 রাজ্যসভার সদস্য, অপশান 4 একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে সংসদের, লোকসভার ও রাজ্যসভার সদস্য দ্বারা। সঠিক উত্তর কী হবে? একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে সংসদের, লোকসভার ও রাজ্যসভার সদস্যের দ্বারা। কত নম্বর ধারা থেকে জানতে পারবো আমরা? 66 নম্বর ধারা থেকে আমরা জানতে পারবো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন। ভারতবর্ষ প্রজাতান্ত্রিক কেন? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 একজন প্রধানমন্ত্রী আছে, অপশান 2 মন্ত্রীরা সংসদের কাছে দায়বদ্ধ, অপশান 3 একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান আছে, অপশান 4 ভারতের মানুষ রাজনৈতিকভাবে সার্বভৌম। সঠিক উত্তর কী হবে? একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান আছে। তাহলে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক কেন? একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান আছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। ভারতের সংবিধান অনুযায়ী অবশিষ্ট ক্ষমতাংশ কার উপর ন্যস্ত? মিসলেনিয়াস 1998। এই কোশ্চেনটা কিন্তু আগের সেটটাও দিয়েছিলাম, কিন্তু এটা আরেকবার দিয়েছি, তার কারণ আছে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাজ্য, অপশান 2 কেন্দ্র, অপশান 3 উভয়, অপশান 4 রাষ্ট্রপতি। তাহলে অবশিষ্ট ক্ষমতাংশ কার ওপর ন্যস্ত? কেন্দ্রের ওপর। কততম ধারা থেকে আমরা জানতে পারি? 248 নম্বর ধারা থেকে জানতে পারি। তোমরা যদি পলিটির পিবিএসসি ফার্স্ট নোটটা দেখো, এই কোশ্চেনটা কিন্তু ওখানে দেখবে কেন্দ্র বলে কোনো অপশান নেই, তখন পার্লামেন্ট আছে। রাজ্য, পার্লামেন্ট, রাষ্ট্রপতি কেন তেন আছে, ওখানে কিন্তু কেন্দ্রের জায়গায় দেখবে তখনও সঠিক উত্তর কিন্তু পার্লামেন্ট হবে। কারণ তোমাদের কনফিউজ করার জন্য এগুলো দেবে, কারণ তোমরা জানবে যে কেন্দ্রের ওপরই রেসিডুয়ারি পাওয়ার বা অবশিষ্ট ক্ষমতাংশ ন্যস্ত আছে। সেখানে কেন্দ্র না দিয়ে যদি পার্লামেন্ট হয়, তখন কিন্তু তোমরা পার্লামেন্টটাই সঠিক উত্তর নির্বাচিত করো। পলিটির সেট 1টা দেখে নিও এই কোশ্চেনটা আরেকবার, তাহলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মিসলেনিয়াস 1998। অপশান 1 ব্রিটেন, অপশান 2 সোভিয়েত ইউনিয়ন, অপশান 3 আয়ারল্যান্ড, অপশান 4 মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর কী হবে? আয়ারল্যান্ড। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সম্বন্ধে আমি আগের নোট দিয়ে রেখেছি, তোমরা জানো 36 থেকে 51 থেকে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলো দেওয়া থাকে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওখানে দেওয়া আছে, পার্ট 4-এ এটা আমাদের আছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। তা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মনে রাখার চেষ্টা করো, বহু পরীক্ষা কিন্তু বারবার রিপিট হয় এটা। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের সময় রাষ্ট্রপতি কার পরামর্শ গ্রহণ করেন? মিসলেনিয়াস 1998। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের সময় রাষ্ট্রপতি কার পরামর্শ গ্রহণ করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 প্রধানমন্ত্রী, অপশান 2 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশান 3 লোকসভার অধ্যক্ষ, অপশান 4 উপরাষ্ট্রপতি। তাহলে সঠিক উত্তর কী হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে সুপ্রিম কোর্টের যখন বিচারপতি নিয়োগ হয়, সে প্রধান বিচারপতি হোক কি সাধারণ বিচারপতি হোক, তখন রাষ্ট্রপতি কার সঙ্গে পরামর্শ করে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে। মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করে রাষ্ট্রপতি, আর সুপ্রিম কোর্টে যখন বিচারপতি নিয়োগ হয় তখন রাষ্ট্রপতিই নিয়োগ করেন, সে সাধারণ বিচারপতি হোক আর প্রধান বিচারপতি হোক। কিন্তু যখন সাধারণ বিচারপতি নিয়োগ হয় তখন কিন্তু রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কনসাল্ট করে। এটা কত নম্বর সুপ্রিম কোর্ট সম্বন্ধে আমরা 124 থেকে 147 নম্বর 24 থেকে 147 নম্বর ধারা থেকে আমরা জানতে পারি। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সাংবিধানিক বিরোধ দেখা দিলে সুপ্রিম কোর্ট কি প্রয়োগ করে? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সাংবিধানিক বিরোধ দেখা দিলে সুপ্রিম কোর্ট প্রয়োগ করে অ্যাপিলের এখতিয়ার, অ্যাপিলিয়েট জুরিসডিকশন,
উপদেষ্টা এখতিয়ার, অ্যাডভাইজারি জুরিসডিকশন, মূল এখতিয়ার, অরিজিনাল জুরিসডিকশন, উপরের কোনোটাই নয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে যদি সাংবিধানিক বিরোধ দেখা দেয় তাহলে সুপ্রিম কোর্ট কী প্রয়োগ করে? সঠিক উত্তর কী হবে? মূল এখতিয়ার। এটা কত নম্বর ধারাতে আছে? 131 নম্বর ধারাতে অরিজিনাল জুরিসডিকশন সুপ্রিম কোর্ট প্রয়োগ করে সেই বিরোধটা মেটায়। ঠিক আছে, এখানে এটা কেন্দ্রের জায়গায় তোমাদের এটাও দেওয়া যেতে পারে যে দুটো রাজ্যের ভেতরেও যদি ধরো দুটো রাজ্যের ভেতরে কোনো সীমানা নিয়ে কি যে কোনো প্রবলেম নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয়, সাংবিধানিক বিরোধ, তখনও কিন্তু সুপ্রিম কোর্ট কী প্রয়োগ করে এটাকে মানে বিরোধটাকে মেটায়? অরিজিনাল জুরিসডিকশন বা মূল এখতিয়ার। এটা কত নম্বর ধারায় আছে? 131 নম্বর ধারায় আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, রাজ্যের জনপালন কীর্তক বা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? মিসলেনিয়াস 1998। মানে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করে? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাষ্ট্রপতি, অপশান 2 রাজ্য আইনসভা, অপশান 3 রাজ্যপাল, অপশান 4 মুখ্যমন্ত্রী। সঠিক উত্তর কী হবে? রাজ্যপাল। তাহলে আমাদের যে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে সদস্যদের কে নিয়োগ করে? রাজ্যপাল। এটা আমরা কত নম্বর পার্ট থেকে জানতে পারি? 14 নম্বর পার্টে আমাদের থেকে জানতে পারি। আর 315 থেকে 323 নম্বর ধারাতে এই সম্বন্ধে বিস্তৃত বলা আছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারত কবে প্রজাতন্ত্র হয় বা রিপাবলিক হয়? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 9 ডিসেম্বর 1946, অপশান 2 15 আগস্ট 1947, অপশান 3 26 নভেম্বর 1949, অপশান 4 26 জানুয়ারি 1950। সঠিক উত্তর কী হবে? 26 জানুয়ারি 1950। তাহলে ভারত কবে প্রজাতন্ত্র হয়? 26 জানুয়ারি 1950। পরের প্রশ্ন, ভারতের গণপরিষদ কোন পরিকল্পনার অধীনে স্থাপিত হয়েছিল? ভারতের গণপরিষদ কোন পরিকল্পনার অধীনে স্থাপিত হয়েছিল? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, অপশান 2 ক্যাবিনেট পরিকল্পনা, অপশান 3 ওয়াভেল পরিকল্পনা, অপশান 4 উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর কী হবে? ক্যাবিনেট পরিকল্পনা 1946 সালে। তাহলে ভারতের গণপরিষদ কোন পরিকল্পনার অধীনে স্থাপিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্যাবিনেট পরিকল্পনা। পরের প্রশ্ন, অর্থ বিল যখন রাজ্যসভায় পাঠানোর কত দিনের মধ্যে? অর্থ বিল, এই যখনটা হবে না, আমরা টাইপটা ভুলেছে তার জন্য সরি বন্ধুরা। অর্থ বিল রাজ্যসভায় পাঠানোর কত দিনের মধ্যে ফেরত পাঠাতে হয়? মিসলেনিয়াস 1998। অপশান 1 14 দিন, অপশান 2 15 দিন, অপশান 3 30 দিন, অপশান 4 60 দিন। সঠিক উত্তর কী হবে? 14 দিন। অর্থ বিল রাজ্যসভায় পাঠানো হয় কত দিনের মধ্যে রাজ্যসভা ফেরত দিতে হবেই? ওটা দিতে হবেই 14 দিন। আচ্ছা, এটা 110 নম্বর আর্টিকেলে জানো তোমরা অর্থ বিল সম্বন্ধে জানা যায়, ওটা দিয়ে নিয়ে আমি দিতে ভুলে গেছি। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 58 বছর, অপশান 2 60 বছর, অপশান 3 62 বছর, অপশান 4 65 বছর। সঠিক উত্তর কী হবে? 65 বছর। আর সুপ্রিম কোর্ট সম্বন্ধে আমরা কত থেকে কত নম্বর ধারা জানতে পারি? 124 থেকে 147 নম্বর ধারাতে সুপ্রিম কোর্ট সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারি। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী কার মৃত্যুদণ্ড রদ করার ক্ষমতা আছে? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশান 2 প্রধানমন্ত্রী, অপশান 3 রাষ্ট্রপতি, অপশান 4 রাজ্যপাল। সঠিক উত্তর কী হবে? রাষ্ট্রপতি। এটা কত নম্বর ধারায় আছে? 72 নম্বর ধারায় আছে। তাহলে কে মৃত্যুদণ্ড রদ করতে পারে? রাষ্ট্রপতি। কত নম্বর আর্টিকেল ওয়াইজ? 72 নম্বর ধারা অনুযায়ী। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নিচের কাকে নিয়োগ করেন না? রাষ্ট্রপতি নিচের কাকে নিয়োগ করেন না? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 উপরাষ্ট্রপতি, অপশান 2 প্রধানমন্ত্রী, অপশান 3 সুপ্রিম কোর্টের বিচারপতি, অপশান 4 রাজ্যপাল। সঠিক উত্তর কী হবে? উপরাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি নিচের কাকে নিয়োগ করে না? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয় তোমাদের একটু আগেই কোশ্চেনে জানিয়েছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কনফিউজ হয়ে যায় ছাত্ররা। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, নিচের কোন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি প্রায় সারা ভারতে, দুটো সারা হয়ে গেছে তার জন্য সরি বন্ধুরা, নিচের কোন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি প্রায় সারা ভারতে বাস্তবায়ন করা হয়েছে? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 নারী ও পুরুষের সমান বেতন, অপশান 2 শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা, অপশান 3 বেকারের কর্মসংস্থান, অপশান 4 সরকারি চাকুরিতে সমান অধিকার। অপশানগুলো ভুল হয়েছে, তার জন্য ভুলভাল সাজানো হয়েছে, তার জন্য আমি ক্ষমাপাত্রী। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নারী পুরুষের সমকাজে সমান বেতন। কত নম্বর ধারাতে আছে? 39 নম্বর ধারাতে আছে। তাহলে কোন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি প্রায় সারা ভারতে বাস্তবায়ন করা হয়েছে? নারী ও পুরুষের সমকাজে সমবেতন। কত নম্বর ধারাতে আছে? 39 নম্বর ধারাতে আছে। আচ্ছা, এই সম্বন্ধে এগুলো কিছু নোট দেখো। মানে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা, এটা একটা মৌলিক অধিকার, তোমরা সবাই জানো। এটা কত নম্বর আর্টিকেলে আছে? 28 নম্বর আর্টিকেলে আছে। আর সরকারি চাকুরিতে সমান অধিকার, এটা একটাও মৌলিক অধিকার, সাম্যের অধিকার, তোমরা সবাই জানো। এটা কত নম্বর ধারাতে আছে? 16 নম্বর ধারাতে বলা হয়েছে। তাহলে এইগুলো কোনোটাই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি নয়। শুধু নারী ও পুরুষের সমান বেতন, সমকাজে সমান বেতন, এটা একটা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এটা কত নম্বর ধারাতে বলা হয়েছে? 39 নম্বর ধারাতে বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। পরের প্রশ্ন,
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নিচের কোন পদ্ধতি অনুসরণ করা হয়? মিসলেনিয়াস 1998। অপশান 1 একক হস্তান্তরযোগ্য ভোট, অপশান 2 ক্রমবর্ধমান ভোট, অপশান 3 একক অহস্তান্তরযোগ্য ভোট, অপশান 4 উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর কী হবে? একক হস্তান্তরযোগ্য ভোট, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোন পদ্ধতি অনুকরণ করা হয়? একক হস্তান্তরযোগ্য ভোট বা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আচ্ছা, এই সম্বন্ধে কিছু নোট দেখো। এই যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি, এটা কোন দেশ থেকে অনুসৃত হয়েছে? আয়ারল্যান্ড থেকে। এটা কিন্তু আসতে পারে যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি কীভাবে, রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে নির্বাচিত হয়? একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা নির্বাচিত হয়। এই পদ্ধতিটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আর রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর আর্টিকেলে বিবৃত আছে? 55 নম্বর আর্টিকেল বা 55 নম্বর ধারাতে বিবৃত আছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। সংসদ ও রাষ্ট্রপতির মধ্যে যোগসূত্র কে স্থাপন করে? সংসদ ও রাষ্ট্রপতির মধ্যে কে যোগসূত্র স্থাপন করে? মিসলেনিয়াস 1998। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 প্রধানমন্ত্রী, অপশান 2 উপরাষ্ট্রপতি, অপশান 3 লোকসভার অধ্যক্ষ, অপশান 4 ক্যাবিনেট সচিব। সঠিক উত্তর কী হবে? প্রধানমন্ত্রী। তাহলে সংসদ ও রাষ্ট্রপতির মধ্যে যোগসূত্র কে স্থাপন করে? প্রধানমন্ত্রী। আচ্ছা, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 78 নম্বর আর্টিকেল বা 78 নম্বর ধারাতে বলা আছে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা। খুব তাড়াতাড়ি আমি পলিটির প্রিভিয়াস ইয়ার সেট 3টা নিয়ে আসছি। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থেকো বন্ধুরা।